ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে স্বাগত জানাচ্ছি রিয়াসাদ আজিম। আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে এবং অনেক সমালোচনা হবে আজকের আলোচনায়। বাংলাদেশ দল একদমই খুবই নতজানু পারফরমেন্স করেছে নিউজিল্যান্ডের মাটিতে। 2.5 দিনে টেস্ট হেরেছে, তার থেকেও বড় ব্যাপার যেখানে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি টিম টাইগার্স। ইনিংস আর 12 রানের সেই হার বাংলাদেশের ক্রিকেট সামর্থ্য পারফরমেন্স সব কিছুতেই আসলে একটা প্রশ্ন এঁটে দিয়েছে। আজ সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া লেখক ইকরামুজ্জামান, স্বাগত জানাচ্ছি আপনাকে, এবং আমাদের সাথে রয়েছেন ক্রিকেট কোচ মোহাম্মদ ওসমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারাও আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। আপনারা জানেন যারা স্পোর্টস 24 আমাদের নিয়মিত আয়োজন সেটি ফলো করেন, বিয়ন্ড দ্য গ্যালারি দেখেন, আমাদের সহকর্মী সামিউল টিটু এই সিরিজটি কভার করছেন নিউজিল্যান্ডে গিয়ে। তিনি রিপোর্ট করেছেন বাংলাদেশের এই হার নিয়ে। সেই রিপোর্ট দেখে আমরা আমাদের মূল আলোচনায় ফিরব। হাতে 7 উইকেট, পিচও তেমন সবুজ নেই, তবুও টিম টাইগার্সকে গুড়িয়ে দিতে এক সেশনই যথেষ্ট হলো নিউজিল্যান্ডের। বাংলাদেশে তখনও রাত পোহায়নি। উইকেট রক্ষক বিজে ওয়াটলিং সকাল সকাল হ্যামস্ট্রিং ইনজুরিতে, কাঁধের চোটে কেন উইলিয়ামসন দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামেননি। নেতৃত্ব দিলেন টিম সাউদি। তবে নিউজিল্যান্ডের সীমাবদ্ধতা দিয়ে কি বাংলাদেশ নিজেদেরই সঁপে দিল স্বাগতিকদের কাছে। সকাল থেকে দৃঢ়তা দেখিয়েছিলেন সৌম্য সরকার আর মোহাম্মদ মিঠুন। মিঠুন যেখানে বলের আঘাত সহ্য করেও লড়ে যাচ্ছিলেন, সৌম্য ছিলেন নড়বড়ে। বোল্টের বলে 28 করা সৌম্যর বিদায়ে ভাঙে 57 রানের চতুর্থ উইকেট জুটি। মিঠুনের প্রতিরোধ বরাবরের মতোই মধ্য 40-এর ঘরে। ওয়াগনারের পাতা ফাঁদে ধরা পড়েছেন স্কোয়ার লেগে সাউদির হাতে। সবচেয়ে সহজে উইকেট দিয়েছেন লিটন দাস। যেভাবে ফিল্ড প্লেসিং হয়েছিল ঠিক সেখানে ক্যাচ দিয়েছেন, করেছেন মাত্র 1। প্রশ্ন রেখেছেন নিজের টেস্ট খেলার মানসিকতার। স্রোতের বিপরীতে লড়াই খানিকটা করেছিলেন মাহমুদুল্লাহ। হয়তো ম্যাচ বাঁচাতে পারেননি, তবে অধিনায়কের 67 রান হারের সময়কে করেছে দীর্ঘায়িত। লাঞ্চের সময়টা বেড়েছে 15 মিনিট বেশি। মোস্তাফিজের ক্যারিয়ার সর্বোচ্চ 16 রানও তাতে খানিকটা ভূমিকা রেখেছে। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 33 রানের জুটিও হয়েছে দুজনের। তাইজুল আর ইবাদত নীল ওয়াগনারের শিকার, তাতে প্রথম ইনিংসের চেয়েও কম 209 রানে অল আউট হয় বাংলাদেশ। ম্যাচে 9 উইকেট, আর বাংলাদেশের সঙ্গে তৃতীয়বারের মতো ইনিংসে 5 উইকেট নিলেন নীল ওয়াগনার। ট্রেন্ট বোল্ট নিয়েছেন 4টি। সব মিলে ব্ল্যাক ক্যাপদের সঙ্গে সপ্তম আর নিউজিল্যান্ডের মাটিতে পঞ্চম ইনিংস পরাজয় বাংলাদেশের। একদমই অপ্রত্যাশিত হার। বাংলাদেশ অন্তত যুদ্ধ করতে পারতো, ফাইট করতে পারতো, সেটা আসলে প্রত্যাশিত ছিল। একটা সেশন খেলেছে, 7 উইকেট দিয়েছে এবং ইনিংস 12 রানে হেরেছে। ওসমান খান, আপনার বিশ্লেষণ কি আজকের এক সেশনের? শুনেন, এই যে আজকে যে সেশনটা দেখলাম, সেখানে ওরা যে বোলিং করলো, ওরা শর্ট বল করছে, বাউন্স দিচ্ছে, সবকিছু করছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ব্যাটসম্যানরা তারা যেভাবে খেলা উচিত ছিল, কেন বাউন্স তো আমরা ওদেরকে দিছি, ওরাও তো খেলছে, কিন্তু আমাদের এখানে নিজেকে সেভ করে আমাদের এখানে কিন্তু 2টা শর্ট বল দিল, তারপর ব্যাট চালিয়ে দিল। ব্যাট আর বল অনেক দূরে, বডির সাথে সম্পর্ক নাই। এইভাবে তো টেস্ট এইভাবে খেলা হয় না আর কি। মানে এইভাবে খেলা হয় না টেস্ট, কিংবা এই যে ওয়েপনগুলো অ্যাপ্লাই করেছে কিউই বোলাররা, এটাও প্রত্যাশিত যে তারা আসলে তাদের কন্ডিশনে তাদের মতো করেই বাংলাদেশকে অ্যাটাক করবে। প্রত্যেকটা জিনিসই জানা। এবং আরো ইন্টারেস্টিংলি যে 5 দিনের খেলা, সে জায়গায় হচ্ছে 2.5 দিন মাত্র, সেই মুহূর্তে আমরা হেরে গেলাম। মানে এইটার রিজনটা আসলে কি? মানে কি খুব একটা বেশি তাড়াহুড়ো ছিল, নাকি আলটিমেটলি এই লেভেলটার জন্য যে ধরনের অ্যাপ্লিকেশন দরকার, টেকনিক দরকার, খেলার দক্ষতা দরকার, সেখানে এখনো আমরা অনেক পিছিয়ে আছি? আর এটা আপনি একদম সঠিক বলেছেন যে টেকনিক এবং এই যে আমাদের যে খেলার অ্যাপ্রোচটা, এটার থেকে আমরা এখন অনেক দূরে আছি। আমাদের এই যে আমরা যে হঠাৎ করে এখানে খেলতে গেলাম বিপিএল এ পরে, ওইখানে বিপিএল এক ধরনের খেলা খেলে গেলাম, ওইখানে আরেক ধরনের খেলা। ওইখানে যাওয়ার আগে যে প্রিপারেশন, আমি বলি এখানে জাভেদ মিয়ানদাদ কিন্তু একবার আসছিলেন ব্যাটিং, মানে বাংলাদেশের কোচ হয়ে 15 দিন মতো ছিলেন ওইখানে। ওনার সাথে আমি ওনাকে অ্যাসিস্ট করছিলাম। তো উনি পেস বলার দেখে ওনাকে জিজ্ঞেস করলাম যে জাভেদ ভাই, আপনারা যে পাকিস্তান টিম যখন বাইরে যান, অস্ট্রেলিয়ার সাথে বা ইংল্যান্ডের সাথে খেলেন, তখন কি করেন? বলে দেখ, ও তো হিন্দিতে বলতে বলতে, দেখো यार हम लोग बहुत मेहनत किया। ও আমাকে বললো যে তুমি একটা কাজ করতে পারবা, আমাকে যে শিল পাটার মতো বড় একটা এনে দিতে পারবা? আমি যে পারবো। এই শাকারি বাজার থেকে কিন্তু এটা নিয়ে গেছিলাম। সে ওইখানে পানি ওটার উপরে রেখে পানি দিয়ে সে
হাত দিয়ে মারতো, তখন তো বোলিং মেশিন ছিল না, তখন সে হাত দিয়ে মারতো আর ব্যাটসম্যানদেরকে বলতো আপনার আপকো খুদকে বাঁচাও, মানে নিজেকে বাঁচাও। ওইখানে কিন্তু একটা ছেলের সম্বন্ধে খুব ভালো সেই করছিল, তামিম ইকবালের বড় ভাই শাহরিয়ার নাফিজ আমাকে বলছিল যে ওসমান ও কিন্তু उसका दिल बहुत খালি বলতো কি যে তোমরা বুক সাহস নিয়ে খেলো, বলতে দিল বড়া করকে খেলো, খালি এটা বলতো খেলো খেলো। যারা আমাদের এখানে কিন্তু কিছু কিন্তু আমি ভীতির ব্যাপার দেখছি, ভয়ভীতি কিছুটা কাজ করছে, মানে এটা ইচ্ছাকৃত এই ভীতি চালানোর জন্যই কি ওসমান খান যে অনেক ক্ষেত্রে আমরা শর্ট সিলেকশনে ভুল করেছি কিংবা একটু হিট করে খেলার প্রবণতা এটা দেখা গেছে? এক্স্যাক্টলি, এটা তো হয়েছে। মনে যখন যে কোনো কাজে আপনার যদি মনে ভীতি থাকে তাহলে আপনি তো ঠিক মতো কাজ করতে পারবেন না, ওইটা আপনি ক্রিকেট খেলাই হোক বা যেখানেই হোক, ভীতি কাজ করলে তো আপনি আর ঠান্ডা মাথায় খেলতে পারবেন না। এটা তো এক্স্যাক্টলি এই কাজটা করছে। টেস্ট টেম্পারমেন্ট বাংলাদেশের কেমন দেখলেন ইকরাম ভাই? একটা দল টেস্ট খেলছে, সেই দলটা 50 ওভারে কিছু বেশি ব্যাট করেছে, তাদের সেকেন্ড ইনিংসে 209 রানে অল আউট হয়েছে এবং মানে প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছে, উইকেট ছুড়ে এসছে, একদম অপ্রত্যাশিত। এটা এত অপ্রত্যাশিত যেটা বলার কোনো অবকাশ রাখে না। যেটা উনি বলছিলেন এত মানে এই প্রিপারেশন আগে যেটা আবার ভাবলাম যে প্রথম টেস্টটা যখন হয়ে গেল, প্রথম টেস্টে সেকেন্ড ইনিংসে 429 রান করলো বাংলাদেশ হ্যামিল্টনে। ওখানে কিন্তু মোটামুটি দুজন প্লেয়ার সৌম্য আর মাহমুদুল্লাহ সাহসের সহিত কিছুটা লড়ার চেষ্টা করছেন এবং লড়ছেন বলেই কিন্তু কিছু রান করা সম্ভব হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেও সেখানে ইনিংস ডিফিট খাওয়া হয়েছে। এক ইনিংস এবং 52 রানে পরাজিত হয়েছেন। এটা গেল সেকেন্ড টেস্ট যেটা হলো ওয়ারিংটনে, এগুলোতে সবগুলোতেই আমরা কিন্তু মানে হারার অবস্থা, এটাও হেরে গেছে এবং সেট হয়ে ব্যাটসম্যানরা উইকেট ছুড়েছে। আমরা প্রথম ইনিংসে যদি দেখি যেভাবে পড়ে গেছে, টেস্ট কিন্তু এরকম খেলা না, টেস্টে প্রিপারেশন হয়ে যেতে হবে। এবং একটা জিনিস আছে, প্রত্যেকটা দলেরই একটা স্ট্র্যাটেজি আছে। যখন এই যে মুহূর্তে নিউজিল্যান্ড বুঝতে পেরেছে আমাদের দুর্বলতা কোথায়, সেই দুর্বলতাটা শুধু তারা ব্যবহার করেছে। নিউজিল্যান্ড যদি আমাদের দুর্বলতা বুঝতে পারে ইকরাম ভাই, মানে আমার বিনীত প্রশ্ন, আমরা কেন আমাদের দুর্বলতা বুঝি না বা জানি না? এটাই সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো, আমি কাগজে দেখলাম আমাদের এখান থেকে সবচেয়ে নির্ভরযোগ্য লোকজন বলেছেন, ক্রিকেটে নির্ভরযোগ্য যারা বলেছেন যে কি করা যাবে, সময় তো পাওয়া যায়নি। সময় না পাওয়া গেলে তো নিউজিল্যান্ডের সঙ্গে খেলা হবে, সবাই জানে ক্রিকেট কিন্তু মুখের খেলা না, মাঠে খেলতে হবে। এটাই তাই প্রমাণ পাওয়া গেল যে আমাদের কি অবস্থা দাঁড়িয়ে গেছে। সময় পাওয়া যাবে না বলে কি আমরা ধরেন খেলতে যেতে হয়, খেলে আসলাম এরকম ব্যাপারটা? আমরা কিভাবে খেললাম দেখেন, যে আমরা প্রথমে যে ওখানে ঢুকে গেলাম ওয়ানডেতে, ওয়ানডের পরে ঢুকে গেলাম এসে এখন টেস্টে এসে ঢুকে গেলাম। ও আমরা কোথাও কিন্তু প্রতিরোধ সৃষ্টি করতে পারি নাই। নিউজিল্যান্ড এমন একটা দেশ, এবার নিয়ে আমরা 9টা ম্যাচ খেলেছি ওদের ওখানে, এর মধ্যে এবার নিয়ে 5বারই কিন্তু ইনিংস ডিফিট খেয়েছি, আমরা কখনো জিততে পারি নাই। আপনি যদি টেস্টেরটাও দেখেন, টেস্টে 15টা খেলেছি, আমরা 12টাতে হেরেছি, 3টা ড্র করেছি এবং 3টা ড্র কিন্তু আমাদের দেশে ড্র করেছি, নিউজিল্যান্ডের সঙ্গে কোনোদিন করে নাই। ওয়ানডেতে নিউজিল্যান্ডের সঙ্গে আমরা কখনো জিততে পারি নাই। এগুলো সব কিছুই কিন্তু অজানা কিছু না, সব কিছুই জানা হয়। ইতিহাস বড় কথা না, কিন্তু ইতিহাসকে দেখতে হবে। এবং নিউজিল্যান্ডের উইকেটে কি অবস্থা হতে পারে, এখানে কিন্তু প্লেয়ারদেরকে দোষ দিয়ে লাভ নেই। এখন যেটা দেখা গেল যে প্লেয়ারদের ভীষণ অসহায়, এরা কখনো অভ্যস্তই নাই এই ক্রিকেট খেলে, এবং এই ক্রিকেট খেলে তারা অভ্যস্ত না, খালি মুখ দিয়ে বলতেছে সাহস আছে, এই আছে, ও আছে। সাহস থাকলে হবে না। কিছুক্ষণ আগেই উনি বলতেছিলেন জাভেদ মিয়ানদাদের একটা কথা, কিন্তু ইকরাম ভাই আপনি প্লেয়ারদের দোষ দিতে যাচ্ছেন, আমি একটু অ্যাড করি। আমি প্লেয়ারদের সেটা বলছি না, আমি বলছি যে প্লেয়ারদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা পালন করতে পারেনি। কারণ আপনি অস্থিরতা করবেন, আপনি কিছু করতে পারবেন না। আপনি দেখেন প্লেয়ার কিন্তু যারা ভালো প্লেয়ার তারা কিন্তু লড়ে গেছে। আপনি তামিমকে চিন্তা করেন, তামিম 3টা ইনিংসেই কিন্তু ভালো করেছে, শেষ ইনিংসে মাহমুদুল্লাহ ভালো খেলেছে, সৌম্য একটাতে চেষ্টা করেছে, অ্যাটলিস্ট সৌম্যকে রাখা হয়েছিল বলে। আমি তখন দেখলাম যে ডিজাস্টার। ক্রিকেট নিয়ে আমরা কিন্তু অনেক কিছু ভাবছি না, এটা সবচেয়ে দুঃখজনক। সাকিব খেলবে না, সাকিব কখনো যাবে না, এটাই কিন্তু কনফার্ম ছিল, কারণ সে ইনজুরিতে ভুগছে। সামনে আইপিএল আছে, সামনে আইপিএলও আছে, সেটাও একটা ব্যাপার আছে, সেটা পরে আমরা আলোচনা করব, কিন্তু যাবে না। এখানে যখন সৌম্যকে যখন রাখা হলো, তখন কেন আরেকজন ব্যাকআপ ব্যাটসম্যানকে রাখা হলো না? আপনি দেখেন আমাদের প্রথম থেকে দুর্বলতাগুলো দেখেন। ওইখানে 5 জন মানে পেসাররা নিউজিল্যান্ডকে কিভাবে খেলেছে, আপনি সেখানে 3 জন স্পিনার নিয়ে চলে গেছেন। স্পিনারদের ভূমিকা কি আপনি দেখেন, তাদের কোনো দোষ নাই।
246 রান দিয়ে 1 উইকেট পাবে, 2 উইকেট পাবে, আমি আলোচনা করব। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট মানে সেটা হচ্ছে যে লোকাল কন্ডিশনে, আমার ঘরোয়া কন্ডিশনে কোন স্পিনার যদি ভালো করে, আমরা ধরে নিচ্ছি যে সে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বা নিউজিল্যান্ডের কন্ডিশনে গিয়েও ভালো করবে। এই মনস্তত্ত্ব থেকে এখনো ক্রিকেট বোর্ড, আমাদের সিলেক্টর, টিম ম্যানেজমেন্ট ওসমান খান কেন বের হতে পারছে না? বাস্তবতা তো ভিন্ন, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড তো একদমই টোটালি ডিফারেন্ট কন্ডিশন। এটা তো যারা সিলেক্টর আছে তারাই এটা ভালো বলতে পারবে, কারণ আমি আগে বলেছি, এখনো বলতেছি যে আমাদের এখানে যেটি আমরা যে বিপিএল খেললাম, এখানে যে খেলা আর ওইখানে যে এখান থেকে হঠাৎ করে একটা পেস বোলার এবাদতকে নিল, হ্যাঁ ও ভালো করছে, ঠিক আছে, ওইখানেও কিন্তু পেস বোলিং, কিন্তু হঠাৎ করে নিয়ে যাওয়া এখান থেকে। আর আপনি যেটা বলতেছেন যে এইখানকার কন্ডিশন, এখান ভাই যেটা বললো যে এখানকার কন্ডিশন অনেক, প্রত্যেক জায়গায় যে আমাকে একদম কোটা মতো 3টা স্পিনার নিতে হবে, পেস নিতে হবে, এটা তো ঠিক না। হ্যাঁ, আমাদেরকে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, যে কোথায় খেলতে যাচ্ছি ওইখানকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি আছে, আমাদের সিলেক্টররা যথেষ্ট অভিজ্ঞ, ওই অ্যাপ্রোপ্রিয়েট ক্রিকেটারও কি আমাদের কাছে আছে কিনা? মানে আপনি দেখেন পেস এটাকে যদি দেখেন যে 3 জনকে খেলানো হয়েছিল, 3 জনের এক্সপিরিয়েন্স 4 টেস্ট খেলা। মানে আমি যদি কথার কথা স্পিন অ্যাটাকটার কথা ভুলেও যাই, কিংবা গুরুত্বের জায়গায় যদি তাদেরকে পাশে সরিয়ে রাখি, সে জায়গায় তো আসলে যে পেস অ্যাটাক নিয়ে কথা হচ্ছে সেটাও তো আমার কাছে আসলে বেস্ট অপশনগুলো বা অস্ত্রগুলো নেই। রুবেল হোসেন প্রিমিয়ার লিগ খেলছেন, ওয়ান অফ দ্য বেস্ট বোলার, কিন্তু রুবেল হোসেন কিন্তু এখন অনেক এক্সপেরিয়েন্স, ঠিক আছে, ও কিন্তু ওকে যে মানে সিলেক্টররা কেন নিলেন না আমি তো জানি না, এটা ওনারাই বলতে পারবেন যে কি ল্যাকিং ছিল এটার জন্য। হঠাৎ করে একদম সব, আপনি যেটা বললেন যে 4 জন নতুন, হ্যাঁ, মুস্তাফিজের এখন হচ্ছে, মুস্তাফিজের যে আগের থেকে যে রিদম, স্ট্রেংথ অনেকেই কিন্তু ঘাটতি আছে, ইনজুরির জন্য, প্র্যাকটিসের জন্য ওর মনে কিন্তু সবসময় একটা ভয়ভীতি কাজ করে যে আমি ইনজুর্ড না হয়ে যাই। টিম ম্যানেজমেন্ট কিন্তু এটা চিন্তা করে যে আমাদের কোচ কিন্তু বললো যে ওই যে ফার্স্ট টেস্টে খেলো না, ওকে আমি লুকিয়ে রাখতেছি, যে পরে ম্যাচে খেলাবো বা ওয়ার্ল্ড কাপ নিব। এইসব জিনিস যদি কোচের মনে হয়, ম্যানেজমেন্টের মনে হয়, তো প্লেয়ারের মনে তো মনে থাকবেই। প্লেয়ারকে তো এখন নিজেকে লুকিয়ে রাখতে যেতেছে যত বেশি মানে খেলতে পারি বা খেলবো এই ধরনের, কারণ ক্রিকেট থেকে তো এখন প্রচুর আর্ন হয়েছে, সবাই তো আর চাচ্ছে না যে হঠাৎ করে মানে আমি ইনজুরি হয়ে যাই। এটা এইসব জিনিসগুলি আর ডেডিকেশন যেটা হয়েছে যে আমি কি আর্ন করি না করি ওইটা পরের কথা, এখন আমাকে দেশকে দেওয়ার জন্য কি আছে, হ্যাঁ ওইটা আমি কিভাবে দিব, এই ডেডিকেশন। ক্রিকেটও বদলেছে, ক্রিকেটারের মানসিকতাতেও একটা বড় পরিবর্তন ইকরাম ভাই মনে হয় এসেছে, যেটি উসমান খান বলার চেষ্টা করছেন। কিন্তু আমার যেটা একটা বক্তব্য যেটা হয়েছে, আপনি দেখেন আমরা কিন্তু সবকিছু ভাবছি এই যে এবার যে যারা পেসার হিসাবে আমরা যাদেরকে দলে নিলাম, কেন নিলেন সিলেক্টররা হয়তো বুঝতে পেরেছেন। আপনি বলে ফেলেছেন যে 4টা টেস্টের অভিজ্ঞতা তাদের, এর মধ্যে রাহির 3টা আর খালেদের 1টা, এবার মাথায় টুপি পরেছেন, এটা হয়েছে ব্যাপার। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, গত 1 বছর 1.5 বছরের মধ্যে 9 জন প্লেয়ারকে কিন্তু পেসারকে আপনি খেলিয়ে ফেলেছেন। আপনি কিন্তু এটা বুঝতে পারতেছেন না, এই যে কোনো কনসিস্টেন্সি নাই। এই যে খালেদ বাদ হয়ে গেছে, খালেদ কবে আসবে আমরা জানি না। এখন আপনি যদি ওখানে না থাকে, আপনার তো একটা টার্গেট থাকতে হবে। এখন যদি আমরা বলি যে তাহলে কি হবে, আপনি এটা কিন্তু অপ্রিয় হলেও সত্য, ফাস্ট বোলারদের নিয়ে, পেসারদের নিয়ে কিন্তু পরিকল্পনা মাফিক কোনো কাজ করা হয় নাই। আমি জানি কন্টিনিউয়াস ওখানে বসে আছেন, উনি অনেক কথা বলছেন, প্রোটেকশন চাচ্ছেন এদের, ইয়েস প্রোটেকশনও দিতে হবে, কিন্তু কাজও তো করাতে হবে। এই কাজগুলো না হওয়াতে কিন্তু আপনি ওখানে নিয়ে চলে গেছেন কন্ডিশনে। ওইখানে ডায়ের জায়গাটা কি, মানে আপনি কোন অংশে বেশি দিবেন ইকরাম ভাই? আমি স্পেসিফিক ভাবে বলতে চাই, মানে নির্বাচক প্যানেলকে বেশি দায় দিবেন নাকি কোচিং স্টাফদের দায়িত্বের জায়গাটাকে? কোচিং স্টাফেরও একটা দায়িত্ব আছে, নির্বাচক প্যানেলেরও আছে, ক্রিকেট বোর্ডের আছে। ক্রিকেট বোর্ডকে কিন্তু বুঝতে হবে, আমরা কিন্তু এখন 18 বছর ধরে টেস্ট খেলছি, আমরা কিন্তু বোঝা উচিত যে আমাদের এখন কি অবস্থা দাঁড়িয়ে গেছে। আমরা কিন্তু মানে খুব একদম বাচ্চা ছেলে না, এখন কিন্তু সব বাইরে যারা আসছে তারাও কিন্তু খুব ভালো খেলছে, ভালো খেলে এগিয়ে আসছে। আমাদের কেন কম্পিটিশনে যেতে হবে। ক্রিকেট কিন্তু ক্রমেই পাল্টাচ্ছে, ক্রিকেটের অবস্থা পাল্টে গেছে। আপনি যদি গত 46টা টেস্ট ম্যাচে দেখেন, দেখবেন ডিসিশন কিভাবে হচ্ছে। এখন কিন্তু ড্র হবে না আর, ইউ হ্যাভ টু প্লে আইদার উইন অর লুজ, একটা কিছু করে ফেলতে হবে। এখন ক্রিকেট কিন্তু ওয়ান ডে, তারপরে টি-20-র ইনফ্লুয়েন্সটা বাংলাদেশের পারফরম্যান্স যেমন, তাতে তো আসলে মানে বৃষ্টির কারণে 2.5 দিন ভেসে গেলেও চলে যাচ্ছে। এই জিনিসটাই কিন্তু গতবার হয়েছে, গতবার না, আপনি প্রথমবার যদি চিন্তা করেন, এই যে গতবারের ইয়েতে আপনি এই ওয়েলিংটনে এখানে যখন খেলা হলো, এই মাঠে সাকিবরা বৃষ্টির জন্য প্রথমে খেলতে পারলো না, সাকিব এখানে 200 রানের বেশি করলো, মুস্তাফিজ করলো 595 না 96 রান করে ডিক্লেয়ার করা হলো, ফার্স্ট ইনিংস লিড নেওয়া হলো, দেন সেকেন্ড ইনিংসে আপনি 160 রান করে
জি। সঙ্গে সঙ্গে পরাজিত হয়ে ফার্স্ট ইনিংসে আমরা ঘোষণাও আপনি করেছিলাম। হাত তুলে দিলেন, হাত তুলে চলে আসলাম। কেন? আমরা কিন্তু কোনো কিছু ইয়ে করতে পারছি না। আমার কথা হয়েছে অন্য জিনিস, আমি হেরে যাইতে পারে, কিন্তু আমি যেটা মানে ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এখন কিন্তু আমাদেরকে ভাবার সাংঘাতিকভাবে সময়, সামনে কিন্তু প্রচন্ড পরীক্ষা শুরু হয়ে যাবে। আপনি জুনের ওয়ার্ল্ড কাপ আসছে, ভাবার সময়ে কি ভেবে সামনের পরীক্ষায় ভালো করা সম্ভব? না, কিন্তু এই পরীক্ষায় আপনি যেসব ভুল 2-3 করছেন, মাস লাগবে, আমাদের পরীক্ষার সময়টাও না, কিন্তু আপনি ওয়ানডেতে যে মিস্টেকগুলো করেছেন, সেই মিস্টেকগুলোকে কিন্তু আপনাকে করতে হবে। এখন কিন্তু বুঝতে হবে, আমি জানি আপনি হয়তো আমাকে এটাও বলবেন যে এই বল তো এইভাবে এত শর্ট পিচ ওখানে আসবে না, আইসিসির উইকেট ওটা হবে না, আর ইংল্যান্ডে ওই টাইমে মাঠটা ওই উইকেট ওইরকম হবে না। আমরাও এটাও বুঝি, এদের সঙ্গে বোধহয় আমাদের সেকেন্ড ম্যাচ খেলতে হবে। সেটা ইকরাম ভাই, সেটা যেমন হবে না, একইভাবে আড়াই দিন আমরা টেস্ট হেরে যাবো, এটাও প্রত্যাশিত না। এটা একদম প্রত্যাশিত না, একদমই না। একদম প্রত্যাশিত না। অভাবটা কি মূলত কি টেকনিকে, প্রস্তুতিতে, নাকি আমাদের টেস্ট মানসিকতায়? এটা একজনকে দায়ী দিলে হবে না। এটা কিন্তু দেখেন, একটা কম্বিনেশন করতে গেলে সব দিনের প্রিপারেশন নিতে হবে। যেমন আমাদের মন মানসিকতা, আমাদের এখানে কিন্তু সাইকিস্ট নিয়ে আসছিল, কারণ কি, যে আমাদের এখানে ইমপ্রুভ করার জন্য। ক্রিকেট বোর্ড কিন্তু চেষ্টা করতেছে, হ্যাঁ, কিন্তু আমাদের প্লেয়ারের ওই ডেভেলপমেন্টটা কিন্তু প্লেয়ারের মাধ্যমে কিন্তু আসতেছে না। কেন আসতেছে না এটা আমি ঠিক জানি না, ঠিক আছে। আর নির্বাচকরা কিন্তু মানে অনেক সময় অনেক, তাতে হয়তো লিমিটেশন আছে বা অন্য কোনো সমস্যা আছে কিনা, হঠাৎ হঠাৎ করে মানে একটা টিম বা সুযোগ দেওয়ার জন্য এত সুযোগ দিতে গেলে তো অনেক সমস্যা। বেশি চেঞ্জেস, অনেক আবার বেশি এখানে নতুন নতুন আরেকটা ক্রিকেটার। কথা, সুযোগ না দিলেও কিন্তু এত সমালোচনা হয় যে ও ভালো খেলতেছে, ওরে এই যে আমাদের, মানে আমরাই সমালোচনা করি হয়তো। হ্যাঁ, এটা আমি এখানে বললাম না আর কি, যে এইটার জন্য কিন্তু অনেকেই পাজল থাকে, ওরাও কিন্তু কি করবে, সমালোচনা শুনতে হতেছে। আর টেকনিকের ব্যাপারে কিন্তু যারা কোচিং স্টাফ আছে তারা কিন্তু এই যে বলতেছে যে আমাদের কাছে সময় নাই, সময় নাই কেন? আমরা বিপিএল খেলার পরে চলে গেল, ঠিক আছে, এর আগে তো সময় ছিল, আর তারপরে এখন তো একই সাথে উসমান খান এবং ইকরামুজ্জামান আমাকে নির্ধারণ করতে হবে যে আমার প্রায়োরিটির জায়গা বিপিএল নাকি ইন্টারন্যাশনাল সূচি, সেই জায়গাটাও একটা ব্যাপার। আমি একটা ফোন নিয়ে আপনাদের কাছে আবারও আসবো। আমাদের সাথে দুজন দর্শক রয়েছেন। দর্শক প্রথম যিনি ফোন করেছেন, আপনার নাম জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। শুনছি। আমি মিজানুর রহমান বলছি, খিলগাঁও তালতলা থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা কিন্তু দেখেন গত 4 বছর আমরা বিদেশে কয়টা খেলার সুযোগ পেয়েছি, ঠিক না? এই যে নিউজিল্যান্ডে আমরা যে 3টা টেস্ট খেলার সুযোগ পেলাম, এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট কিছু ছিল, ঠিক আছে। তো আমাদের এখানে প্রস্তুতি, আমরা কেন আমাদের প্রস্তুতির ঘাটতিটা হলো, এটা আমাদের কিন্তু চিন্তার বিষয়। আমরা আমাদের ফিউচার ক্রিকেট কিন্তু ডিপেন্ড করতেছে। আরেকটা জিনিস দেখেন, আমি সরাসরি বলবো, লিটন কিন্তু টেস্ট ক্রিকেটার না। আপনার এই কন্ডিশনে মমিনুলকেও আমি সাপোর্ট দিব না, ঠিক আছে। তো সাপোর্ট কাকে দিবেন? ধরেন লিটন মমিনুল বাদ হয়ে গেল, বাকি দুটো জায়গা কাকে আপনি সাপোর্ট দিবেন? হ্যাঁ, আপনি লিটনের আপনার টেস্ট পরিসংখ্যান দেখেন। না, আমি বলছি যে লিটনকে আমি খেলালাম না, বাকি দুটি আমি কাকে দিবেন? ওয়ানডে ক্রিকেটার হিসেবে বলবো, ওকে আমি ওয়ানডে ক্রিকেটও নিব না, টেস্ট ক্রিকেটও আমি ওকে আচ্ছা, দিব না। আমাদের আরো একজন এখানে দর্শক রয়েছেন আরো সম্ভবত। player ছিল। আমাদের সম্ভবত আরো একজন দর্শক রয়েছেন। দর্শক নাম জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। শুনছি, প্রশ্নটি করুন দর্শক, আমরা শুনছি আপনাকে। আপনার কমিয়ে আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি না। ভলিউম কমিয়ে দিয়েছি। জি, এখন প্রশ্ন করুন। জি জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা যে এতক্ষণ ধরে কথা বলতেছি আপনার শুধু ব্যাটিং নিয়ে, কিন্তু আমরা তো দেখলাম নিউজিল্যান্ডের সিরিজের মধ্যে একটা, মানে আমার জানা মতে একজন বোলারও মানে আমাদের চাহিদা মতো আমাদের চাহিদা পূরণ করতে পারেনি। আমরা শুধু ব্যাটিং নিয়ে এত কিছু ভাবতেছি। আচ্ছা, আমরা বোলিং নিয়ে কথা বলেছি, 3 জন বোলারের 4 টেস্টের অভিজ্ঞতা, সেটা নিয়েও আমরা কথা বলেছি। আপনি যদি পুরোটা শুনে থাকেন, নিশ্চয়ই সেই অংশটা ছিল। আমরা একটা বিরতিতে যাব। আর লিটন কিংবা হচ্ছে যাদের নিয়ে প্রশ্ন উঠছে, আমাদের আসলে বিকল্পটাও তৈরি হয়নি আমার কাছে মনে হয়। এই আলোচনায় আমরা আসবো বিরতির পরে। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আবারও আমরা কথা বলছি বাংলাদেশের ইনিংস হার নিয়ে। নিউজিল্যান্ডের কাছে ওয়েলিংটন টেস্টে বাংলাদেশ খুব খারাপ করেছে, সেই পারফরমেন্সটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আমরা আলোচনা করছি সেটা নিয়ে। ওসমান খান, একটু আগে দর্শক একটি বিষয়ে বলছিলেন যে আসলে লিটন দাসের ব্যাপারটা এবং আরো কিছু ক্রিকেটারের ইনক্লুশন নিয়ে আমি প্রশ্ন করেছিলাম যে আসলে তাদের জায়গায় কে খেলবেন, দর্শক উত্তর দিতে পারেনি। আমারও প্রশ্ন যে আসলে পারফরমেন্স কিন্তু আপ টু দ্য মার্ক না টেস্ট ক্রিকেটের লেভেল অনুযায়ী। এই ক্রিকেটারদেরকে যদি আপ টু দ্য মার্ক পারফর্ম করতে না পারে, আপনি যদি দলের বাইরে ঠেলে দেন এবং
সে জায়গায় রিপ্লেস হিসেবে কাকে নেওয়া যেতে পারে, কিংবা সেই রিপ্লেসমেন্ট আমাদের কি আছে আদৌ? না, আমি তো ওই ধরনের রিপ্লেসমেন্ট দেখি না, কারণ এই যে দর্শক বলছেন ওনার প্রতি সম্মান রেখে যে ওই লিটন দাস, তারপর আরেকজন কার কথা বললেন উনি, মুমিনুল হক, এই কন্ডিশনে কিন্তু এই যে এই সিরিজের আগে পর্যন্ত কিন্তু আমাদের টেস্ট সিরিজের যে পরিসংখ্যান সেখানে সে ওয়ান অফ দ্য বেস্ট, তার সবচেয়ে ভালো ছিল। এখন সে কি কারণে ফেল করতেছে, হ্যাঁ, তার মানে তার প্রিপারেশনের মানসিক প্রস্তুতি বলেন, ফিজিক্যাল বলেন, টেকনিক্যাল বলেন, কমতি ছিল। সে হঠাৎ করে হয়তো টি-20 খেলা ওইখানে চলে গেছে, ওই ধরনের প্রস্তুতি সে নিতে পারে নাই, অ্যাডজাস্ট করতে পারে নাই। আমি কিন্তু মনে করি যে এটা কিন্তু, আর আমরা যে নিউজিল্যান্ড খেলতে গেলাম এটা তো আমরা হঠাৎ করে যাই না, এটা তো আমাদের অনেক দিন আগেরই কিন্তু অন্তত এক বছর আগের ঠিক আছে। তো আমাদেরকে কিন্তু যারা মানে আমাদের টেস্ট প্লেয়ারদের আছে ওদেরকে যখন বসে থাকে তখন কি ওদেরকে কিন্তু এই ধরনের প্র্যাকটিসে তো রাখা উচিত। আমি ধরে নিলাম যে আমরা ওই জন্য বেশি টেস্ট খেলতে পারতেছি না বা আমাদের এখানে 4 ডেজ ম্যাচ খেলতেছি না, কিন্তু প্র্যাকটিসে তো রাখা দরকার। প্র্যাকটিসে রাখা যদি ওদেরকে আমাদের এখানে ওই ম্যাচ প্র্যাকটিসগুলি যদি দেওয়া যায়, তো এইগুলি আমরা যদি বলে দেই যে করা যাচ্ছে না, সময় নাই, এটা তো ঠিক না। সময় তো আমাদেরকে বাইর করতেই হবে, এবং আমরা ক্রিকেট খেলতে গেলে আমাদেরকে সব ধরনের প্রস্তুতি নিতে হবে। মানে উনি যেটি বললেন, উসমান খান যেটি বললেন, তার অর্থটা এরকম দাঁড়ায় যে আমাদের পাইপলাইনটা খুব একটা সমৃদ্ধ না, যে কারণে হচ্ছে ভিন্ন কন্ডিশনে যারা ফেল করছে তাদের আমরা প্রপার রিপ্লেসমেন্ট দিতে পারছি না কিংবা পারবো না এই মুহূর্তে। এই পাইপলাইন নিয়ে আলটিমেটলি ফিউচারে কতটুকু এগোনো সম্ভব? কারণ আপনার একজন মুশফিক না থাকলে, সাকিব না থাকলে 2.5 দিনে বাংলাদেশ হেরে যায়। এটাই হয়েছে আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা। আমরা কিন্তু আবার সেই ঘুরে ফিরে বলছি যে ওই 5 জন না থাকলে কিন্তু আমরা করতে পারবো না, এখন সেটাই আবার প্রমাণ হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে দুর্বলতা যে আমরা ওই পাইপলাইনটাকে স্ট্রং করতে পারি নাই। এবার কি দেখলাম আমরা একটা টেস্ট ম্যাচ খেলতে যাব, আমাদের ওই মানসিকতাই তৈরি হয়নি। প্রথম টেস্টে একটা ভালো পার্টনারশিপ ছিল, 235 রানের ওরা 2 জন করেছে, এরপরে আপনি কোনো সাপোর্ট পাওয়া গেল না। আপনি 2টা টেস্টেই কিন্তু ভালো শুরু করা হয়েছিল, তারপরে কোনো কিছু নাই। আপনি এই যে 3 জন 4 জন সব শেষ হয়ে যাচ্ছেন, 3 জনের পরে কিছু ভাবা যায় না। গতকালকে যখন খেলা হয়েছে, মানে 3 উইকেটে যখন 80 রানে ছিল, তখনই কিন্তু সবাই ধরে নিয়েছে যে বাংলাদেশ এরা আর ব্যাট করবে না। এখন যদি 432 রান, 33 রান বা 35 রান করে অন্য অপোনেন্ট যদি ব্যাট না করে, তাহলে তো এই ধরনের ক্রিকেট খেলে লাভ নাই। টেস্ট তো অন্যরকম ক্রিকেট, শক্ত ক্রিকেট, এটা কিন্তু ওই ক্রিকেট না। এই জায়গায় মানে একটা তো অভিভাবক রোল প্লে করতে হয়, মানে আপনার ফ্যামিলি কিভাবে রান করবে, আপনার এই জন্য বোর্ডের দায়িত্ব আছে, টিম ম্যানেজমেন্টের দায়িত্ব আছে। এই জায়গাটাই প্রশ্ন করতে চাই যে মানে বিপিএল ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কারণ বিপিএল এর মাধ্যমে ইয়াংস্টাররা খেলার সুযোগ পাচ্ছে, অনেক ক্রিকেটার বের হচ্ছে, ইন্টারন্যাশনাল একটা এক্সপোজারের ব্যাপার রয়েছে, সবই মানলাম, কিন্তু ইন্টারন্যাশনাল সূচির থেকেও কি বিপিএল ইম্পর্টেন্ট? না, সূচির খবরটা তো যেটা আমরা আগেই বলেছি যে প্রিপারেশনের অভাবের কথা কিন্তু মূলত বলা হচ্ছে বিপিএল এর সাথে গা ঘেঁষে নিউজিল্যান্ড ট্যুর, এটা একটা ওয়ান অফ দ্য রিজন, বেসিক রিজন। তো এই জায়গাটায় আলটিমেটলি বোর্ডের আসলে বিকল্প কি করা? এটা বোর্ডের উচিত ছিল আগের থেকে এই ব্যাপারটা নিয়ে ভাবা, ইভেন বিপিএল কে কি করা যায় সেটাও নিয়ে ভাবা, কারণ আপনি এটা কিন্তু অনেক আগে জেনে ফেলেছেন যে আপনাকে নিউজিল্যান্ড খেলতে হবে। আর শুধু এবার নিউজিল্যান্ড খেলা না, 2019 সাল বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনাকে সবচেয়ে বেশি খেলা খেলতে হবে, ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, যেখানে ওয়ার্ল্ড কাপে 9টা ম্যাচ তো খেলতেই হবে। আমরা যদি ইনশাল্লাহ আরো আগায় যাই তাহলে আরো বেশি খেলতে হবে, আরো বাড়বে। এই ধরনের অবস্থা কিন্তু চলতে পারে না। এখন কি দেখছেন আপনি? দেখেন সিনারিওটা হচ্ছে আমাদের ইকরাম ভাই, আমি কিন্তু মানে এই প্রসঙ্গটা আনার মূল কারণই হচ্ছে আলটিমেটলি আমরা ওয়ার্ল্ড কাপের দিকেই যাচ্ছিলাম, এবং এই টুর শুরু হওয়ার আগে যে আলোচনাটা ছিল যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন বেসিক্যালি শুরু হয়ে যাবে নিউজিল্যান্ড ট্যুর থেকেই, এবং এরপরে আয়ারল্যান্ড ট্যুর সেটাকে একটা পূর্ণতা দিবে। সেই জায়গায় আমরা কতটুকু প্ল্যান করতে পেরেছি? আমি এইটাই আমার দুঃখ লাগলো যে এই জায়গাটা আমরা কাজে লাগাতে পারি নাই। আমরা কিন্তু মানে টি-20 খেলে এসে ওয়ানডে খেলেছিলাম, ওয়ানডেতে মেজারেবল কন্ডিশন হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওইখানেও কিছু ইতিবাচক দিক আছে, এর মধ্যে আমি বলবো কিছু ইতিবাচক দিক আছে, কারণ ভালো প্লেয়াররা ফেল করছিল, কিন্তু অন্য প্লেয়াররা মানে মিড লেভেলরা খেলে 220-21 রান করছে। এখন কেন ফেল করছে এই জিনিসটা একটা, আর সাহসের ব্যাপারটা রয়ে গেছে। কিন্তু এটা গেল, তারপর আমরা আবার টেস্ট খেললাম, এখানে একদম করুণ অবস্থা দাঁড়িয়েছে। দেশে ফিরে আসবে, আবার ওরা ওই প্রিমিয়ার লিগ খেলবে। প্রিমিয়ার লিগ খেলার পরে কি হবে? এপ্রিলের 2nd বা 3rd উইকে তারা আয়ারল্যান্ডের দিকে, না আয়ারল্যান্ডে যাবে বোধ হয়, আরো পরে যাবে। 3rd উইক থেকে ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন শুরু হবে। তখন কি ওয়ার্ল্ড কাপ, এবার কিন্তু ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন কিন্তু একটু অন্যরকম। আপনারা বোধহয় সবাই জানেন যে 15 জন প্লেয়ারের নামটা জানা, এবং এরপরেও কিন্তু পাঠানোর একটা স্কোপ থেকে যাচ্ছে এখন।
থেকে যাচ্ছে। আপনি ওখানে যাবেন, ওইখানে গেলে কি হবে, আয়ারল্যান্ডে খেললে আপনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলতে পারবেন, কারণ ট্রাই নেশন খেলা হবে এবং ওই প্রিপারেশনটাই শুধু আপনার এই জায়গা থেকে আমি বলছি মানে আপনার শুধুমাত্র প্রিপারেশন প্রপারলি এখন নেওয়ার সুযোগ আছে, যেহেতু আপনি ওয়ানডে সিরিজে খুবই খারাপ করেছেন, নিউজিল্যান্ড থেকে আসলে ইতিবাচক কোনো কিছুই নিয়েই ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। ক্রাইস্টচার্চে কি হয় সেই বিষয়ে আমরা এই মুহূর্তে প্রেডিকশন করতে যাচ্ছি না। এই অবস্থায় বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনটা আলটিমেটলি কেমন হলো বা হওয়ার পথে? আমার ব্যক্তিগত অন্তত মানসিকভাবে কিন্তু ক্রিকেটাররা কিন্তু বিধ্বস্ত। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি এই কথা বলতে যাচ্ছিলাম যে আমরা এখন আমাদের থার্ড ম্যাচ টেস্টে কি হয় না হয় এবং এই টেস্টের পরে আমাদের এইগুলি নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা প্লেয়ারদের মাথায় বা নিজেদের মাথায় পাথর হওয়ার কিছু নাই। এখন ওদেরকে মোটিভেট করার জন্য এবং ওদেরকে যত সম্ভব বেস্ট প্র্যাকটিস দেওয়ার জন্য, ওরা প্রিমিয়ার লিগ খেলুক, তারপর আয়ারল্যান্ড যাক, এদেরকে ওইখান থেকে রেজাল্টটা বার করার জন্য যত রকম চেষ্টা, এটা কিন্তু বোর্ড ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, তারপরে নির্বাচক যারা আছে উসমান খান, আমরা শেষ পর্যায়ে রয়েছি। মানে একটা ব্যাপার সেটা হচ্ছে যে নিউজিল্যান্ড ট্যুরে গেলাম, আমাদের পেস অ্যাটাক নিয়ে প্রশ্ন আসছে, অনেক বেশি জুনিয়র একটা অ্যাটাক নিয়ে যাওয়া হয়েছে, স্পিনারদেরকে কেন বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেটা নিয়েও প্রশ্ন আছে, বেশি ব্যাটসম্যান নেওয়া হয়নি সেটা নিয়েও প্রশ্ন আছে। আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ ওয়ানডে ফরম্যাটে হবে এবং সেটা তো হয়ই। ওয়ার্ল্ড কাপের যে আমাদের পরিকল্পনা কিংবা ওয়ার্ল্ড কাপ পরিকল্পনায় যারা আছে তাদের নিয়ে আপনি আসলে কতটুকু স্যাটিসফাইড? কারণ 9টা ম্যাচ খেলতে হবে এবং প্রত্যাশাও কিন্তু বাংলাদেশের বেশ ভালো, কারণ গত দুটো আইসিসি ইভেন্ট আমরা ভালো করেছি। কোয়ার্টার ফাইনালে খেলেছি। ওয়ার্ল্ড কাপে কিন্তু আপনি বললেন সেম মানে আলাদা ফরম্যাটে, এখানে কিন্তু আমরা যে পেস বোলারের কাছে মার খেলাম বা ব্যাটসম্যান, ওইখানে কিন্তু সব বোলার তো আর আনলিমিটেড বোলিং করতে পারবে না, লিমিটেশন থাকবে এবং ওইখানে ব্যাটসম্যানদেরই কিন্তু এত ভয়ভীতি থাকবে না। এখন জিনিসটা হলো যে সবচেয়ে হলো যে প্লেয়ারদেরকে মোটিভেট করে ওদেরকে মেন্টালি কতটা চাঙ্গা রাখা যায়, ফিজিক্যালি কতটা রাখা যায়, এটা করে এই আমাদের তো খুব বেশি চেঞ্জ করার কোনো স্কোপ নাই। এখানে হয়তো 2টা প্লেয়ার চেঞ্জ হতে পারে, আর অল অন সাডেন যদি এটা মাথা নিয়ে যদি অনেক সাফল করতে যায় তাহলে কিন্তু বড় ডিজাস্টার হতে পারে। আমরা শেষ পর্যায়ে ইকরাম ভাই একদম শেষ পর্যায়ে সংক্ষেপে বলবেন যে ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ডিফারেন্ট হবে, টেস্টের অনেকেই থাকবেন না, আবার অনেকেই ইনক্লুড হবেন, সবকিছু মিলিয়ে এই ডিজাস্টার সিরিজের প্রভাব ওয়ার্ল্ড কাপ টিমে, স্কোয়াডে, পারফরম্যান্সে কতটুকু পড়তে পারে, যদিও অনেক দূরে। আমি শুধু চাইবো যে এবারের যতটুকু ইতিবাচক দিক আছে ওগুলোকে কাজে লাগানো হোক ওই ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনে। 2 নম্বর হয়েছে যে ওয়ার্ল্ড কাপের সিরিজটা একটু একদম প্রিপারেশনটা একদম আলাদা হওয়ার দরকার, উইকেটটাও কিন্তু পরিবর্তন হয়ে আসবে এবং যেটা যখনই আমরা আয়ারল্যান্ডে খেলতে যাব তখনই কিন্তু এটা লক্ষ্য করা যাবে, কারণ জুনের ওইখানে উইকেট কি হবে, আইসিসি উইকেট তৈরি করবে, আইসিসি উইকেট তৈরি করবে এবং ফার্স্ট খেলা 2nd জুনে হবে সাউথ আফ্রিকার বিপক্ষে, সেখানেও কিন্তু পেস অ্যাটাক আছে। এগুলো নিয়ে সবকিছু ভাবলে তারপর আবার নিউজিল্যান্ডের সঙ্গে খেলা, এই নিউজিল্যান্ডের সঙ্গে সমানই থাকবে, একটা ইতিবাচক দিকগুলোকে ধারণ করতে পারলে এবং এখানের শিক্ষাগুলো ওটাকে কাজে লাগাতে হবে। আর আরেকটা কথা, আমার একটা শুধু লাস্ট কথা একটা, যে ক্রিকেটে শর্ট বল ভয় পেলে ক্রিকেট খেলা যাবে না, আপনাকে সাহস করতে হবে, ইতিবাচক মন নিয়ে খেলতে হবে, কারণ এটা আমরা প্রথম ইনিংসে দেখেছি 2জন প্লেয়ার পেরেছেন। অসংখ্য ধন্যবাদ দুজনকেই। আপনার শেষ কথা ছিল শর্ট বল ভয় পেলে আসলে ভালো করা যাবে না, আর আমার শেষ কথা হচ্ছে যেটা বাংলাদেশ প্রত্যেক সিরিজ শেষে বলে, আমরা ইতিবাচক দিকগুলো নিয়ে সামনে এগোতে চাই, সেগুলো নিয়ে যেন এগিয়ে যায় এবং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দল যেন এরকম কোনো ডিজাস্টার্স পরিস্থিতির মধ্যে না পড়ে, সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন।